আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতারা, আপনারা শুনছেন ভূত এফএম। এখানে আমরা তুলে ধরি অন্ধকারের অজানা সব গল্প, যেগুলো শোনার পর হয়তো আপনার বুকের ভেতর ঠান্ডা কাঁপুনি ছড়িয়ে যাবে। চারপাশের নীরবতা, একাকিত্ব আর অদৃশ্য ছায়ার ভেতর দিয়ে আমরা পৌঁছে যাই এমন এক জগতে যেখানে আলো নেই, আছে শুধু ভয় আর রহস্যের শীতল শ্বাস। তাহলে প্রস্তুত হন, কারণ এখন শুরু হতে যাচ্ছে আপনার দুঃস্বপ্নের নতুন অধ্যায়। আর মনে রাখবেন, ভূত এফএম শুধু গল্প নয়, এটা আপনার আতঙ্কের ডায়েরি। যদি ভয় পেতেও ভালো লাগে, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ সামনে যা আসছে তা হয়তো আপনি কখনো কল্পনাও করেননি। সবাই ভালো আছেন, সুস্থ আছেন? প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে বরাবরের মতো আপনাদের পাঠানো 6টি ঘটনা নিয়ে হাজির তো হয়েছি। সেই সাথে আরও একটি অ্যানাউন্সমেন্ট ইতোমধ্যে আপনারা অধিকাংশ লিসেনাররাই পেয়ে গেছেন। তা হচ্ছে আগামীকাল স্পেশাল এপিসোড হতে যাচ্ছে। আর এই স্পেশাল এপিসোডে আমার সংগ্রহ করা দুটি ঘটনা তো থাকছেই, সেই সাথে আপনাদের পছন্দের ঘটনা সংগ্রাহকদের ঘটনাও কিন্তু ইনশাল্লাহ থাকছে। বুঝতেই পারছেন, দারুণ একটি স্পেশাল এপিসোড আমরা আনতে যাচ্ছি। শুনতে ভুলবেন না আফনান দ্য হরর ওয়ার্ল্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। প্রিয় লিসেনার্স, আপনারাও কিন্তু ঘটনা পাঠাতে পারেন লিখে বা রেকর্ড করে। আর ঘটনা পাঠাতে হবে afnantheHorrorWorldBD@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি: AFNANTHEHORRORWORLDBD afnantheHorrorWorldBD@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছে আপনাদের হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। চলুন ঘটনায় চলে যাই। আমাদের এবার এপিসোডের প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম শেখ আজাহার। ওনার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার অন্তর্গত কাঞ্চনপুর গ্রামে। ঘটনাটি ওই গ্রামেরই ঘটনা। আর ঘটনাটি যার সঙ্গে ঘটেছে তার নাম হচ্ছে আকবর। ঘটনাটি যখন ঘটে সময়কাল 2002 সাল। ওই সময়ে এই আকবর ভাইয়ের বয়স 15 কি 16। এই আকবর ভাই গ্রামের 8-10টা তার বয়সী ছেলেপেলেদের থেকে বেশ বেশি দুষ্টু ছিল। এই যে শেখ আজাহার ভাই যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, আর এই যে আকবর ভাই, এই দুজনের বাড়ি কিন্তু পাশাপাশি। আজাহার ভাইদের বাড়ি থেকে 2 মিনিটও লাগে না পায়ে হেঁটে যেতে এই আকবর ভাইদের বাড়িতে যেতে। তো যাই হোক, ওনাদের বাড়ির কাছাকাছি একটা জায়গা রয়েছে যেটাকে ওনারা আড়া বলে থাকেন। তো ওখানে এক ধরনের আলু চাষ হয়, দেখতে সাদা কালারের, এটাকে কাঁচাও খাওয়া যায়। ওনারা ওখানে এই আলুটাকে শাক আলু বলে। আমাদের বাংলাদেশে কি বলে এটা উনি জানেন না, এটা জানিয়েছেন, তবে ওইখানে এটা শাক আলু নামে পরিচিত। এই যে আকবর যিনি, তার কিন্তু একটা অভ্যাস রয়েছে, সেটা হচ্ছে রাতের বেলা, বর্ষাকাল হোক শীতকাল হোক, সে বড় একটা বস্তা নিয়ে ওই আড়ার ওদিকে চলে যেত। তাল, আম, নারকেল, মানে যখন যেটা সিজন এইগুলো কুড়াতে। এটা অনেক সময় পড়তো, সে এগুলো কুড়িয়ে নিয়ে আসতো। এটা তার একটা অভ্যাস, এটার মধ্যে তার একটা ভালো লাগাও কাজ করতো। পাক না পাক, বস্তা নিয়ে সে রাতের বেলা বের হবেই। তো এইভাবে কোনো এক রাতে আকবর অন্য রাতের মতোই ঘর থেকে বেরিয়ে যায় বড় একটা বস্তা নিয়ে। রাত তখন ঠিক কয়টা বাজে এটা তার মাথায় ছিল না। ওই সময় অবশ্য ভাদ্র মাস চলছে, অর্থাৎ ভাদ্র মাসে কিন্তু তাল পাকে। ওই তালগুলো কিন্তু টপ টপ করে পড়ে রাতের বেলা। তো ওই আড়ার আশেপাশে কিন্তু বেশ কিছু গাছ থাকলেও তাল গাছের সংখ্যাটাই বেশি ছিল। সে জানে যে রাতের বেলা তাল পড়ে, এই জন্য বস্তা নিয়ে বাইরে বের হয়েছে। সে ওখানে যায়, যাওয়ার পর কিছু তাল পায়ও। হঠাৎ করে পেছন থেকে
এই আকবর ভাইয়ের নাম ধরে কেউ একজন ডাকছে যে এই আকবর তুই কখন আসছু, মানে ওখানকার লোকাল যেই টোন আর কি, ওই টোনে বলছে। আকবর এই কণ্ঠস্বরটা চিনতে পারে, এ তো তারই বন্ধু, তার নাম হচ্ছে মুজাম্মেল। এই মুজাম্মেল আর আকবর দুইজন কিন্তু খুবই ক্লোজ ফ্রেন্ড, একই গ্রামের দুই বাসিন্দা আর কি, এই আকবর মুজাম্মেল। আর আকবর আর মুজাম্মেলের বাড়িও কিন্তু একদম পাশাপাশি। তো মুজাম্মেলকে দেখার পর আকবর বলল যে আরে মুজাম্মেল, তুই তো কোনোদিন রাতের বেলা তাল করে আসিস না, আজকে হঠাৎ আসছু, ঘটনা কি? তখন মুজাম্মেল বলল যে আরে আমার ঘুম ধরতেছে না, ভাবলাম যে কি করি, তুই তো এই সময় প্রত্যেকদিনই তাল করাতে আসিস, তাই আমিও আসলাম। তোকে তো আশেপাশে খুঁজতেছিলাম, পাচ্ছিলাম না, এই তো দেখা হয়ে গেল, চল এবার একসাথে আমরা নারকেল কুড়াবো। তখন এই আকবর উনি বলছেন যে নারকেল কুড়াবো, তাল কুড়ানোর জন্য আসছি। তখন এই মুজাম্মেল বলছে আরে শোন, ওই দিকে না অনেকগুলো নারকেল পড়ছে, এটা আমি দেখছি, আমি যেই ব্যাগ নিয়ে আসছি এই ব্যাগের মধ্যে এতগুলো নারকেল ঢুকবে না, তুইও চল, তুই নিবি, নাহলে কিন্তু আর একজন এসে নিয়ে নেবে। আকবর চিন্তা করে যে ঠিক আছে, তাল তো মেলাগুলো কুড়াইলামই, যাই কয়েকটা নারকেল কুড়াই নিয়ে আসি, এই বলে তার সাথে হাঁটা শুরু করছে। খুব বেশি দূরে না আর কি, মানে কাছাকাছি। ওই সময়ে জ্যোৎস্না রাত ছিল, বিষয়টা এরকম না, হালকা চাঁদের আলো ছিল, কোনো মতে দেখা যায় আর কি, ঘুটঘুটে অন্ধকারও না, আবার জ্যোৎস্না আছে, বিষয়টা এরকমও না। তো দুইজন যাচ্ছে, আর এই সমস্ত জায়গা ও অন্ধকারেও তারা চেনে, এমনকি চোখ বন্ধ করেও যদি তারা পথ চলে তাও খুব একটা ভুল হবে না, মানে এতটা পরিচিত এই জায়গাগুলো। রাতের বেলা তো হরহামেশাই আসে, তাই দিন হোক রাত হোক সব পরিবেশের সাথেই তারা এইটুকু অঞ্চলের মধ্যে চলাফেরায় খুবই পারদর্শী। তো তারা ওখানে অনায়াসেই চলে গেছে। যাওয়ার পর হঠাৎ করে দেখে আশেপাশে এই মোজাম্মেল নাই। তখন এই আকবর ভাই বলছে মোজাম্মেল, কিরে কই গেলি তুই? তখন মোজাম্মেল বলতেছে আমি এখানে, এই দেখ টাকা। যেই না এটা বলছে তখন এই আকবর বলছে কিরে কোথায়, আমি তো দেখি না তো। কয় দে উপর দেখ, উপরে দেখ। তখন মাথাটা একটু উপর দিকে দিয়ে তাকিয়েছে, তাকিয়ে যে দৃশ্য দেখেছে এটা দেখে মারাত্মক ভয় পেয়েছে এই আকবর ভাই। দেখে যে এই যে একটু আগে মোজাম্মেলের রূপ ধরা যে অবয়বটা, এই জিনিসটা ওই মোজাম্মেলের রূপেই আছে, মানুষের অবয়বেই আছে, কিন্তু এই নারকেল গাছে সে এমনভাবে ঝুলে রয়েছে, মাথাটা নিচে পাটা উপরে, মনে হচ্ছে একটা টিকটিকি মানুষের রূপ ধারণ করেছে। টিকটিকি যেমন গাছ থেকে বা উপর থেকে নিচে নেমে আসার সময় মাথা নিচের দিকে থাকে, পা উপরের দিকে থাকে, সে যেমন এইভাবে পারদর্শী ওঠানামা করতে, মনে হচ্ছে যে এই মোজাম্মেলের রূপ ধরে কোনো একটা ভয়ঙ্কর অবয়ব ঠিক এভাবে রয়েছে। আর এমন বিশ্রীভাবে এই আকবরের দিকে তাকিয়ে হেসে দিয়েছে আর বলছে কিরে আমাকে দেখছিস? এটা দেখার সাথে সাথে তো এই আকবর ভাইয়ের শরীর ভয়ে জমে একদম বরফ হয়ে গেছে, উনি আর ওখান থেকে নড়াচড়া করতে পারছেন না। হঠাৎ করে ওনার চোখের সামনে একটু অন্ধকারের মতো কিছু একটা দেখলেন, এরপরে উনি দেখেন যে এই গাছে আর কেউ নাই। ঠিক তখনই ওনার পিঠে একটা হাতের স্পর্শ উনি অনুভব করেন, মনে হলো পেছন দিক থেকে কেউ তার কাঁধে হাত রেখেছে। উনি যখন পেছন দিকে তাকিয়েছেন, তাকিয়ে দেখেন ওই অবয়বটা, মানে ওই মোজাম্মেলের রূপ ধরা অবস্থাতেই ওই অবয়বটা তার কাঁধে হাত রেখেছে। এরপর বলছে যে আরে আকবর, তুই আমাদের খুব বিরক্ত করিস, তুই তো মানুষ, এত রাত বিরেতে তোর এই আর এখানে আসা লাগে কেন? এই সময়টা তো আমরা বের হই, তোর কারণে আমাদের খুব অসুবিধা হয়, চল আজকে তোর আরও একটা অপরাধের শাস্তি দেব। এই বলেই নাকি এই যে আকবর ভাইয়ের হাত ধরে টানতে থাকে। আকবর ভাই আসলে কোনো প্রতিবাদ বা প্রতিরোধ কিছুই করতে পারেন নাই, মনে হচ্ছে তার শরীর অবশ হয়ে গেছে। আর এই অভাবটা মনে হচ্ছে অনায়াসে এই নারকেল গাছ বেয়ে হেঁটে হেঁটে উঠছে, ঠিক যেমনটা আমরা রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যাই। আর এক হাতে আকবর ভাইকে ধরে রেখেছে, আকবর ভাইও ঝুলে ঝুলে উঠছে নারকেল গাছে। এরপরে কি হলো, ওই অবয়বটা অনায়াসেই আকবর ভাইকে নিয়ে নারকেল গাছের মাথায় উঠে গেল আর ওখান থেকে আকবর ভাইকে ফেলে দিল।
আকবর ভাই পড়ে যাওয়ার পর তার আর কিছুই মনে নাই। নারকেল গাছটা খুব বেশি বড় ছিল না, অনেক সময় বেশ কিছু ছোট ছোট নারকেল গাছের নারকেল হয় না, ঠিক ওই টাইপের একটা নারকেল গাছ ছিল, খুব বেশি বড় না। এদিকে রাতের বেলা তো আর আকবর ভাই বাড়িতে ফেরেন নাই। ভোরবেলা যখন ওই এলাকার কৃষকরা ওই আড়ার ওই দিকটাতে গিয়েছেন, তারা কৃষি কাজ করবেন, তাদের কৃষি জমিতে যাচ্ছিলেন, ওই সময় দেখে একটা নারকেল গাছের নিচে কেউ একজন পড়ে আছে উপুর হয়ে। ওনারা ওখানে গিয়েছেন, তাকে সোজা করে দেখেন যে এটা আকবর ভাই। ওনারা তখন পালস চেক করে দেখেন যে আকবর ভাই আর জীবিত নাই। দ্রুত আকবর ভাইয়ের পরিবারকে খবর দেওয়া হয়, তারা চলে আসেন, কান্নাকাটি জুড়ে দিয়েছেন। এরপর গ্রামের যারা ডক্টর থাকেন আর কি, পল্লী চিকিৎসক, তাদেরকে ডাকা হয়, তারাও এসে পালস চেক করে বলেন যে না, ও আর জীবিত নাই, মারা গেছে। তখন আকবর ভাইকে ওখান থেকে নিয়ে যাওয়া হয় বাড়িতে। বাড়িতে নিয়ে যাওয়ার পর আত্মীয় স্বজনদেরকে খবর দেওয়া হয়, তারা আসতে থাকে, বাড়িতে কান্নাকাটির রোল পড়ে যায়। এর মধ্যে আকবর ভাইয়ের যিনি ছোট ভাই, ইমিডিয়েট ছোট ভাই, সে আকবর ভাইয়ের লাশের পাশে বসে আছে, কান্নাকাটি করছে। কান্নাকাটি করতে করতে আকবর ভাইয়ের দিকে তাকিয়েছে। তার কাছে মনে হলো আকবর ভাইয়ের বুকের যেই ছাতি, এটা ওঠানামা করে, নিঃশ্বাস নিলে মনে হচ্ছে যে কাপড় দিয়ে ঢাকা অবস্থায় এই বুকের ছাতিটা কিছুটা ওঠানামা করছে। প্রথমে ভাবলেন যে এটা তার দেখার ভুল। বেশ কিছুক্ষণ উনি অবজার্ভ করার পর দেখতে পেলেন যে আসলেই তো তাই। এরপর যখন মুখের উপর থেকে কাপড়টা সরিয়েছেন, এরপর দেখা যায় সত্যিই আকবর ভাই নিঃশ্বাস নিচ্ছে, তবে সেটা আস্তে আস্তে। লোকজনকে ডাকাডাকি করা হয়, সবাই চলে আসে, দেখা গেল আকবর ভাই জীবিত আছেন। তখন তো পরিবারে আনন্দ ফেরত আসে। পরিবারের আনন্দ যেমন মুহূর্তেই শোকে পরিণত হয়েছিল, এবার সেই শোকটা এবার আনন্দে পরিণত হলো, আকবর ভাই জীবিত আছেন। এখানে আবার আর একটা ব্যাপার ঘটে, সেটা হচ্ছে যে ওই গ্রামে একটা মেয়ে MBBS ডক্টর হয়েছেন, ছুটিতে বেড়াতে আসছেন, মানে গ্রামের বাড়িতে বেড়াতে আসছেন আর কি। ওই সময় সে ছিল বাড়িতে, অথবা ওই সকালেই আসছে সে, এরকম হবে আর কি। যখন সে খবর পায়, তাকে খবর দেওয়া হয় এই ব্যাপার, মৃত মানুষ জীবিত হয়ে গেছে। সে দ্রুত আসে সেখানে। এই মেয়েটা আবার খুব নামাজি ছিল, প্র্যাকটিসিং মুসলিম ছিল। সে আসার পর কি করেছে, আকবর ভাইয়ের চোখটা খুলেছে। যখনই চোখটা খুলেছে, সে ভয়ে কয়েক পা পেছনে সরে আসে। সে বলছে যে আকবর ভাইকে আপনার ডাক্তারের কাছে নেবেন, সেটা ঠিক আছে, বাট এখন আগে ভালো কোনো হুজুরের কাছে নিয়ে যান, ওর ডাক্তারি চিকিৎসা পরে হবে। আকবর এখন স্বাভাবিক অবস্থায় নাই, কোনো অশরীরই ওর উপর ভর করেছে। একজন MBBS ডক্টরের মুখে এই কথা শোনার পর কেউ কেউ বলে যে তুমিও মা এইসব সমস্ত কথাবার্তা বলতেছো? তখন উনি বলেন যে হ্যাঁ, আমি বলছি, কারণ আমি বিশ্বাস করি এগুলো। আর ওর চোখটা খোলার সাথে সাথে আমি যে দৃশ্য দেখেছি, সেটা আপনারা দেখলে এখন আরও ভয় পেয়ে যাবেন, আমি দেখাবো। তখন বেশ কয়েকজন বলছেন যে ঠিক আছে দেখো। আবার যখন চোখটা খুললেন, মানে দুই চোখের যেই পাতা, এটার মধ্যে এক চোখের পাতা যখন 2 আঙ্গুল দিয়ে সরিয়ে দিয়েছেন, তখন অনেকেই দেখে চিৎকার দিয়ে উঠেছে। দেখেন তার চোখ পুরোটা কালো, একদম মিচমিচে কালো। এটা দেখার পর তখন লোকজন বলেন হ্যাঁ আসলে কোনো সমস্যা। এরপর ভালো একজন হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। ওই অবস্থাতে নিয়ে যাওয়া হয়। তখনও কিন্তু এই আকবর ভাই কথা বলছেন না। হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুরের কাছে নিয়ে যাওয়ার পর দেখা গেল যে হঠাৎ করে আকবর ভাই নড়াচড়া শুরু করে দিয়েছেন আর উঠে দৌড় দিতে যাচ্ছেন, কোনোভাবেই তাকে রাখা যাচ্ছে না। এরপর তাকে ভালো করে বেঁধে রাখা হলো। এরপর হুজুর ট্রিটমেন্ট শুরু করলেন। হুজুর আকবর ভাইয়ের ভেতরে থাকা ওই জিনটাকে দিয়ে কথা বলালেন। আকবর ভাইয়ের ভেতরে কিন্তু জিনটা তখনও ছিল, আর একটা না দুটা না, মনে হচ্ছে অনেকগুলো জিন একসাথে কথা বলছে, কথার তারতম্য আছে। দেখা যাচ্ছে আকবর ভাই মুখ বন্ধ করে আছেন কিন্তু কথা হচ্ছে, এমনটাও হচ্ছে। তখন হুজুর ওই জিনদেরকে জিজ্ঞেস করলেন
যে তোরা কেন এই ছেলেটাকে ধরেছিস? তখন ওই জিনেরা উত্তর দেয় যে এই আকবর ভাই নাকি ওই রাত্রে যখন আরার ওই দিক দিয়ে আসছিলেন তখন দুটো সাপ দেখতে পান। এই সাপ দুটো দেখে উনি ওখানেই মেরে ফেলেন। এই সাপ দুটো মূলত এদের ভাই বোন না হলেও এদের বন্ধু বান্ধব ছিল, যার কারণেই আকবর ভাইয়ের উপরে ক্ষিপ্ত হয়েছে। আর আকবর ভাই রাতের বেলা এদিক দিয়ে হাঁটাচলা করেন, আসেন, ওদের অসুবিধা হয়, এটাও তাদের ক্ষোভের একটা কারণ ছিল। তো ওই নারকেল গাছে উঠিয়ে নেওয়ার পর তাকে ছেড়ে দিয়েছে, মেরে ফেলার উদ্দেশ্যে না, তবে মরে গেলে যাবে। কিন্তু সে মারা যায়নি, তার হার্টবিট বন্ধ ছিল। ওই সময় কেউ বুঝতেও পারে নাই যে সে জীবিত আছে। যাই হোক, সে আবার যখন শ্বাস প্রশ্বাস নেওয়া শুরু করে, এরপরে মূলত ওর শরীরের ভিতরে জিনটা ঢুকে পড়ে। আর ওই যে যিনি একজন ডক্টর, তাদের বাড়ির কাছের ডক্টর, উনি ওই চোখটা খোলার পর ভয় পেয়ে যান যে এরকম তো হওয়ার কথা না। এই কারণেই উনি পরামর্শ দিয়েছিলেন। তারপর তো এই যে হুজুর, উনি সব কিছু শুনলেন জিনকে হাজির করে আর কি। জিন তো ওর ভেতরেই ছিল। তো যাই হোক, যেটা হয় সেটা হচ্ছে যে ওই জিনগুলো বলে যে 7টি কালো মোরগ ওই যেই নারকেল গাছ, ওই নারকেল গাছের নিচে এই আকবর ভাইকেই রাতের বেলা দিয়ে আসতে হবে, তবেই শুধু আকবর ভাইকে ওরা ছাড়তে পারে, তাছাড়া না। আকবর ভাইয়ের পরিবার রাজি হয়। ওই দিন রাতের বেলায় আকবর ভাই নিজে গিয়ে ওখানে সেটা দিয়ে আসেন। তবে দিয়ে আসার সময়ও উনি ভয়ঙ্কর কিছু দেখেন নাই, দিয়ে আসার পরও কোনো কিছু দেখেন নাই, উনি সোজা বাড়িতে চলে আসেন। আকবর ভাই আল্লাহর রহমতে অল্প কিছুদিন মেডিকেল ট্রিটমেন্ট নেওয়ার পর সুস্থ হয়ে যান। তবে একটা সমস্যা তার মধ্যে দেখা যায়, সেটা হচ্ছে যে উনি কিছুটা অস্বাভাবিক আচরণ করতেন। ওই যে আমরা অনেক সময় কিছু কিছু মানুষের কথার মধ্যে অসংলগ্নতা দেখতে পাই, কিছুটা পাগলামি দেখতে পাই, ওই রকমটা। পুরোপুরি পাগল না, আধা পাগলও না, সামান্য একটু মানসিক সমস্যা রয়েছে। তবে তাতে তার দৈনন্দিন চলাফেরা বা বন্ধুবান্ধবদের সাথে কথাবার্তা বা অন্যান্য কাজের ক্ষেত্রে খুব একটা সমস্যা হয় না। আকবর ভাই এখনও জীবিত আছেন। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমরা সবসময় বলি রাতের বেলা কোনো প্রাণীকে আঘাত না করা। রাতের বেলা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে জিনেরা বিভিন্ন প্রাণীর রূপ ধরে আমাদের আশেপাশে ঘোরাফেরা করে। যদি ভুল করে আমরা কোনো প্রাণীকে আঘাত করে ফেলি তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। এরকম ঘটনা এর আগেও আমরা কিন্তু অনেকবার পেয়েছি, আপনাদেরকে শুনিয়েছি। শুধু রাতের বেলা নয়, বিনা কারণে কোনো প্রাণীকেই অহেতুক কষ্ট দেওয়া যাবে না। আমরা অনেক সময় দেখতে পাই যে চায়ের দোকানের পাশে দাঁড়িয়ে আমরা চা খাচ্ছি, তো চা খাওয়া শেষ, চায়ের নিচের বা ওই যে কাপের নিচে যে তলানিটা রয়েছে, আমরা কি করলাম, পাশে থাকা একটা কুকুর যে শুয়ে আছে বা দাঁড়িয়ে আছে তার গায়ে ঢেলে দিলাম, অথবা একটা বিড়াল আশেপাশ দিয়ে ঘোরাফেরা করছে তার গায়ে ঢেলে দিলাম। তারপর এক গ্লাস পানি খাওয়ার চেষ্টা করছি, কিছুটা পানি রয়ে গেছে গ্লাসের মধ্যে, কোথাও ফেলার জায়গা পেলাম না, এই কুকুর বা বিড়ালের গায়ে আমরা ফেলে দিলাম। আবার দেখা যাচ্ছে যে আমাদের হাতের কাছে কোনো একটা কিছু আছে, কোনো কারণ ছাড়াই এই কুকুর বা বিড়ালের গায়ে আমরা সেই ঢিলটা ছুঁড়ে দিলাম। এগুলো কিন্তু মোটেও উচিত নয়। ওগুলো যদি জিনপরি নাও হয়ে থাকে তাহলে এরা কিন্তু সরাসরি প্রতিশোধ নিতে পারে না। তাদের নালিশ দেওয়ার জায়গা কিন্তু রয়েছে সরাসরি, সেটা হচ্ছে তারা সরাসরি আল্লাহর কাছে কিন্তু নালিশ দিয়ে দেয়। সেটা কিন্তু ওই জিনপরির প্রতিশোধ থেকেও আরও ভয়ঙ্কর হতে পারে। প্রিয় লিসেনার্স, আমরা আমাদের আশেপাশে থাকা প্রাণীর প্রতি সদয় আচরণ করব, বিনা কারণে তাদেরকে কষ্ট দিব না। আমাদের মধ্যে যাদের এই ধরনের না বুঝে এই ধরনের কাজ করার প্রবণতা রয়েছে, আমরা এগুলো আর করব না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে বিপদ আপদ থেকেও হেফাজত করুন। এই ধরনের হঠাৎ বিপদ যেন আল্লাহ আমাদেরকে না দেন। প্রিয় লিসেনার, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়।
ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব। এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম মোহাম্মদ সোহানুর রহমান সজীব। ওনার বাড়ি নাটোর জেলার বাগাতিপাড়া থানায়। চলুন ঘটনা শুনে আসি। উনি দুটি ঘটনা পাঠিয়েছেন, একটি ওনার নিজের সাথে ঘটে যাওয়া, আরেকটি ওনার বন্ধুর সাথে ঘটে যাওয়া। ওনার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাটি প্রথম শেয়ার করব। ওনার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাটি ঘটেছিল 2013 সালে, এখন থেকে প্রায় 12 বছর আগে, কুরবানি ঈদের দিনে। তো উনি আর ওনার ফুফাতো ভাই দুজন নামাজ পড়ে কুরবানি করে সারাদিন ঘোরাফেরা করেছেন। যখন মাংস বানানো হয়ে গেছে, আত্মীয় স্বজনদের বাড়িতে দিয়েও এসেছেন, সব শেষে ওনার দাদার এলাকায় যাওয়ার কথা ছিল। দাদার বাড়ি এবং দাদা বাড়ির দিককার যে আত্মীয় স্বজনরা ছিল তাদের বাড়িতেও দিতে হবে। সেই অনুযায়ী বিকেলের পরে ওই গ্রামের দিকে গিয়েছেন। তো দাদা বাড়িতে মাংস দিয়েছেন, অন্যান্য আত্মীয় বাড়িতেও মাংস দিয়েছেন, সব পাশাপাশি আর কি, এই জন্য সময় লাগে নাই। এরপর চিন্তা করলেন যে একটু ঘোরাফেরা করি আর কি। এদিকে দাদা বাড়িতে গিয়েছেন, নিশ্চয়ই ঈদের দিন খালি মুখে আসতে দেবেন না, খাওয়া দাওয়া তারা করলেন। বাড়িতে আসবেন এমন সময় মনে হলো যাই, এই পাশে একটা দোকান আছে, ওই দোকানে ক্যারাম বোর্ড আছে, ওখানে গিয়ে একটু ক্যারাম বোর্ড খেলি। ওখানে যারা ক্যারাম বোর্ড খেলতো রেগুলার, তাদের সাথে তো তাদের খুব ভালো সম্পর্ক আর কি। এই যে সজীব ভাই, তার ফুফাতো ভাই, মানে সবার সাথেই ভালো সম্পর্ক, আগেও অনেকবার খেলেছেন। সাধারণত রাত 9টার দিকেই ওই দোকানটা বন্ধ হয়ে যেত, যেহেতু ঈদের দিন রাতের বেলা, যার কারণে রাত প্রায় 11টা পর্যন্ত ওই দোকানটা খোলা ছিল। রাত 11টার দিকে ওই দোকানটা বন্ধ করে একসাথেই সবাই বের হয়ে যায়, দোকানদার এবং আরও যারা খেলছিলেন ওইখানে সবাই একসাথে বের হয়ে যায়, যে যার মতো বাড়িতে চলে যাচ্ছে। এদিকে এই সজীব ভাই আর ওনার ফুফাতো ভাইও ওনাদের বাসার দিকে রওনা দিয়েছেন। মোটামুটি 20 মিনিটের মতো লাগবে বাড়িতে হেঁটে আসতে। এখন ওনারা চিন্তা করলেন যে 20 মিনিট এমনিতে অনেক রাত হয়ে গেছে, এই মাঠের ভিতর দিয়ে হেঁটে যাই, আইল দিয়ে হেঁটে যাই, শর্টকাট হবে, 10-12 মিনিটে পৌঁছে যাব। তো দুজন মিলে ওই জমির ভিতর দিয়ে হাঁটা শুরু করেছেন। জমিটা মোটামুটি বেশ ভালোই বড় ছিল। এর এক সাইডে বড় বড় কয়েকটা আম গাছ ছিল, আম গাছ বলতে আম বাগান আর কি, ছোট একটা বাগান, তার মধ্যে বড় বড় কয়েকটা আম গাছ, আর পাশাপাশি আবার দুটো বাগান। এই দুটো বাগানের মাঝামাঝি একটা বিশাল বড় আকৃতির একটা জাম গাছ ছিল, যেটা এখনো আছে। তো এই বাগান দুটো এলাকায় মেম্বারের বাগান নামে পরিচিত। ওই জাম গাছকে ঘিরে মোটামুটি কিছু ঘটনা শোনা যায় মাঝে মাঝে। তো ওই সময় ওনারা এত কিছু চিন্তা করে নাই, দুইজন মানুষ একসাথে আছে, ভয় কিসের। আর রাত তো 2-3টা বাজে না, রাত 11টাই না হয় বাজে। ওনারা প্রথম যে বাগানটা, মানে ওই আম গাছের যে বাগানটা, যেখানে বড় বড় কয়েকটা আম গাছ রয়েছে, ওইটা ক্রস করে দ্বিতীয় বাগানটাতে ঢুকবেন, যেটা শুরুতে একটা বড় জাম গাছ রয়েছে। ওই সময় ওনারা হঠাৎ করে একটা জিনিস দেখতে পেলেন। সেটা হচ্ছে, মনে হচ্ছে যে ওই জাম গাছের মাথায় কিছু একটা আছে, নিচে কিছু একটা আলোর ঝলকানি দেখতে পেলেন। আলোর ঝলকানি বলতে ওই উপরে যদি আলো থাকে, নিচে এক ধরনের একটা আলোক ছটা ঘুরতে থাকে, ওই অর্থে আর কি আলোর ঝলকানি দেখতে পান। তখন উপর দিকে তাকিয়ে দেখেন ওই জাম গাছের মাথার উপরে দুটো বড় আলোর গোল্লা বৃত্তাকারে পাক খাচ্ছে। ওটারই আলোর ঝলকানি মনে হচ্ছে নিচে চলে এসেছে। সেই সাথে হঠাৎ করে ওখানে বেশ ঝড়ো বাতাসও শুরু হয়ে গেল। আর ওনারা যে আইল ধরে হেঁটে এসেছিলেন, ওই আইলের দুই পাশে কিন্তু মাত্র ধান লাগানো হয়েছে, সেখানে পানি দেওয়া হয়েছে, এমন একটা অবস্থা ছিল। মানে আইলের বাইরে মাঠের ভেতর দিয়ে যে হেঁটে আসবেন ধানি জমির ভিতর দিয়ে, এগুলো আসলে ওই সময় পসিবল ছিল না। ওই আইল দিয়েই হেঁটে আসতে হবে, আবার যদি যেতে হয় ওই আইল দিয়েই যেতে হবে। শুধু মাঝখানে এই বাগানের মতো জায়গাটা, এটা হচ্ছে প্রশস্ত। যখন ওনারা এটা দেখলেন, দেখার পর আহামরি ওনারা কোনো ভয় পান নাই, কেননা গ্রামে এর আগেও রাতের বেলা এই ধরনের আলোর গোল্লা চক্রাকারে ঘুরতে দেখেছেন, এক জায়গা থেকে আরেক জায়গা ছুটে যেতে দেখেছেন। এই কারণে
এই বিষয়গুলো আসলে ওনাদের মধ্যে ভয়ের উদ্রেক করে নাই। ওনারা স্বাভাবিকভাবেই ওই গাছটা ক্রস করে আবার আইলের কাছে চলে যান, মানে বাগানের ওই পাশে যে আইলটা আছে সেখানে চলে যান। ওনারা আবার ঘুরে তাকিয়ে ওই আলোর গোল্লা দেখছিলেন। একসময় একে অন্যকে মজা করে বলছেন যে এই দেখ দেখ আলো, এখনই এসে তোকে ধরবে, এখনই ধরলো। মানে একজন এরকম মজা করতে করতে সজীব ভাই কি করেছেন, উনি পা ফসকে ওই আইলের পাশ থেকে পাশে যে কর্দমাক্ত ধানি জমি সেখানে পড়ে গিয়েছেন। একদম কাদায় পানিতে মাখামাখি হয়ে গেছে। তখন ওনার ভাই হাত ধরে তাকে টেনে তুলেছে। এরপর ওনারা আবার হাসাহাসি করতে করতে সামনে আগানো যেই না শুরু করেছেন তখন ঘটে একটা ভয়ঙ্কর ঘটনা। ধপাস করে কোত্থেকে একটা কাঁচা গাছের ডাল এসে ওনাদের সামনে পড়ে। আইলের উপরে যদি এইভাবে হঠাৎ করে একটা কাঁচা ডাল এসে পড়ে, কার না ভয় লাগবে। ওনারা বুঝতে পারলেন যে এই যে হাসি তামাশা করেছেন এটা উচিত হয়নি। যাই হোক, ওনারা ওই ডালটাকে ক্রস করে আবার ওনারা যখন পার হওয়া শুরু করেছেন, সামনে আবার আর একটা ছোট বাগানের মতো রয়েছে। তো ওইখানে যেই গাছগুলো রয়েছে সেই গাছগুলো ওরকম বড় না, ছোট ছোট গাছই বলতে হবে। উচ্চতায় হয়তোবা সর্বোচ্চ 15 ফুট এরকম টাইপের বেশ কয়েকটা আম গাছ রয়েছে। তো ওনারা যখন ওদিক দিয়ে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ করে দেখতে পেলেন ওই আম গাছের একটা ডালে কালো একটা অবয়ব বসে আছে। এটা কিন্তু দুইজনই দেখতে পেয়েছেন। এটা দেখার সাথে সাথে ওনারা ওখানে থমকে যান, যারে এইটা কি। এরপর কি হয়, ওই যে কালো অবয়বটা দূর থেকেই হি হি করে হেসে ওঠে আর নাকি গলায় বলে, কিরে কেমন লাগলো কাদার মধ্যে নাকানি চুবানি খেতে? খুব তো হাসি তামাশা করলি, হ্যাঁ? এখন দেখ কেমন লাগে। এই বলে কি করেছে, ওই ডাল থেকে একটা লাফ দিয়েছে। লাফ দিয়ে ওনাদের সামনে এসে পড়ে নাই, ওনাদের ডান সাইডে মাত্র 5 হাত দূরে এসে পড়েছে। ধপাস করে যে মাটির উপর এসে দাঁড়িয়েছে, মাটিটাও কেঁপে উঠেছে। ওই মুহূর্তে ওনারা দুজন তো আরো ভয় পেয়ে যান। এই বুঝি এসে ঘাড় মটকে দিল। তখন এনারা আর কোনো কিছু চিন্তা ভাবনা না করে সোজা বাড়ির দিকে দিয়েছেন দৌড় দিলেও ওই বাগান থেকে বের হয়ে আবার যখন আইলে উঠেছেন, এই আইলে তো আসলে পাশাপাশি দৌড়ানো যায় না, আইলের উপর দিয়ে সাবধানে হেঁটে যেতে হয়। ওই দৌড়ানোর সময় ওনারা বারবার পড়ে যাচ্ছিলেন কাদার মধ্যে, আবার উঠছিলেন আবার পড়ছেন। এইভাবে ওনারা বাড়িতে এসে পৌঁছেন। বাড়ির কাছাকাছি ওনারা চলে এসেছিলেন আর কি। তো বাড়ির যে মেইন গেট, এই গেটের সামনে এসে দুইজনই ধপাস করে গেটের উপরে পড়ছেন। প্রচণ্ড জোরে শব্দ হয়, ওরা দুজন হাঁপাচ্ছেন। এদিকে সজীব ভাইয়ের বাবা এই শব্দ পেয়ে উনি তাড়াতাড়ি উঠে এসেছেন যে কী হলো। গেট খুলে দেখেন এই অবস্থা, দুইজন কাদা পানিতে একদম মাখামাখি, চেহারাই বোঝা যাচ্ছে না। তখন জিজ্ঞেস করেন, এই কী হয়েছে তোদের? তখন সজীব ভাই খুলে বলেন যে এই যে বাগানে ভয় পেয়েছে তারা। ওনার বাবা তখন কি করলেন, যে ওনাদেরকে বললেন যে দ্রুত আমার সাথে চল, পুকুর ঘাটে চল, দুজনকে এখনই গোসল করতে হবে, কারণ তোরা ভয় পেয়েছিস। এই অবস্থায় ঘরে ঢুকলে ওই দুষ্টু জিনিসগুলো তোদের সাথে সাথে এই ঘরেও ঢুকে পড়বে, ওদেরকে এখান থেকে বিদায় দিতে হবে। এই বলে ওনাদের দুজনকে পুকুর ঘাটে নিয়ে গেলেন। উনি নিজে দাঁড়িয়ে থাকলেন ওখানে, যাতে কোনো ধরনের কোনো ভয় নতুন করে ওনারা না পান। এর মধ্যে ঘর থেকে ওনাদের জন্য পরিবারের অন্য সদস্যরা শুকনো কাপড় চোপড় নিয়ে আসলেন। এরপর দুজন গোসল করে তারপর ঘরে ঢোকেন। ঘরে ঢোকার পর এই সজীব ভাইয়ের আপন ফুপু, যিনি কোরআনে হাফেজা, উনি বাড়িতেই ছিলেন। উনি এই দুইজনকে দোয়া দুরুদ পড়ে রুকিয়া করে দেন। আল্লাহর রহমতে জ্বরও আসে নাই, কোনো সমস্যা হয় নাই। এই ঘটনা এখানেই শেষ। এরপর আসি পরের ঘটনায়। এই ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম হচ্ছে কাজল। সে পেশায় একজন ভ্যান চালক, আর এই কাজল এই সজীব ভাইয়েরই বন্ধু। ওনাদের যেই ঘর, এই ঘরের কয়েক ঘর পরেই হচ্ছে এই কাজল ভাইদের বাড়ি। মাঝে মাঝেই একসাথে বসে ওনারা আড্ডা দেন সন্ধ্যার পরে। যখন এই কাজল ভাইয়ের কাজ টাজ থাকে না, তখন বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেন। তো আড্ডা দিতে দিতে একটা ভয়ের ঘটনা উনি শেয়ার করেছিলেন, যেটা ওনার সাথে ঘটেছিল 2019 সালে। আর 19 সালে যখন এই ঘটনাটা ঘটে, রাত তখন আনুমানিক 1টা। ওই রাত্রে রাত 9:30টার দিকে উনি খাওয়া দাওয়া করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন। যেহেতু ভ্যান চালান, ওনার ভ্যান কিন্তু তখন ব্যাটারি চালিত ছিল না, প্যাডেল দিয়ে চালাতে হতো। অনেক পরিশ্রমের কাজ কিন্তু এটা।
উনি রাত 10টার মধ্যেই শুয়ে পড়েন, সকাল সকাল উঠে পড়েন। 9:30টার দিকে উনি শোয়ার প্রস্তুতি নিচ্ছেন, এমন সময় ওনার ফোনে একটা কল আসে। যেই নাম্বার থেকে কল আসে এই নাম্বারটা ওনার ফোনে সেভ ছিল। উনি গ্রাম সম্পর্কে একজন চাচা হন, খলিল চাচা। এই খলিল চাচা ফোন করেছেন। খলিল চাচার ফোনটা রিসিভ করার পর খলিল চাচা বলে ওঠেন যে ওনার শাশুড়ি মারা গিয়েছেন, পরিবার নিয়ে এক্ষুনি শ্বশুরবাড়ি যেতে হবে। তো ওনার শ্বশুরবাড়ি ছিল হচ্ছে এই গ্রাম থেকে 11 কিলোমিটার দূরে অন্য আর একটা গ্রামে। এত রাত্রে গ্রামে গাড়ি ঘোড়া তো অ্যাভেলেবল না, তখন কি আর করা, কাজল ভাইকেই যেতে হবে ভ্যান নিয়ে। ওনার প্যাডেল চালিত ভ্যান, যেতে তো একটু সময়ই লাগবে, 10-11 কিলোমিটার। তো কাজল ভাই মোটামুটি নিজেকে প্রস্তুত করে নিয়ে রাত 10টার দিকে এই খলিল চাচার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যান। খলিল চাচার বাড়ির সবাই মোটামুটি রেডি হয়েছিল, যারা যারা যাবেন ওই রাতের বেলা তারাও ভ্যানে উঠে বসেন। এরপর কাজল ভাই ভ্যান চালানো শুরু করেন। যেহেতু যাত্রী সংখ্যা ভ্যানে একটু বেশি ছিল, চালাতে কিছুটা তো কষ্ট হচ্ছিলই। ঘন্টা 2 লেগে যায় এই 11 কিলোমিটার পথ যেতে। তো যখন ওনারা পৌঁছেছেন রাত 12:30টার মতো বাজে। এখন মরাবাড়ি, সবাই কান্নাকাটি শুরু করেছেন। ওদিকে খলিল চাচা বলছেন যে কাজল তুই এখন চলে যাবি, এত রাতের বেলা আবার এতটা পথ, তুই থেকে যা এখানে, সকালবেলা যাস। কাজল ভাই খুব অস্বস্তি বোধ করছিলেন, কেননা যেহেতু এই বাড়িতে একজন মারা গেছে, সবাই কান্নাকাটি করছে, এখানে উনি বসে থাকবেন, সবাই আত্মীয় স্বজনরা আসছে এখানে, ওনার অস্বস্তি লাগাটাই স্বাভাবিক। তখন উনি বললেন যে আমি চলে যাই, প্রয়োজন হলে আমাকে কল দিয়ে, দরকার আমি আবার আসবো। তো এই বলে কাজল ভাই ভ্যান নিয়ে বের হয়ে গেলেন। তো যখন বের হয়েছেন তখন উনি ওনার যেই বদভ্যাস ছিল সিগারেট খাওয়া, সিগারেট ধরিয়েছেন, ভ্যান চালাচ্ছেন। আর ওনার তো বাটন ফোন ছিল ওই সময়, তো বাটন ফোনে মেমোরি কার্ড ছিল, ওই মেমোরি কার্ডে অনেকগুলো গান ডাউনলোড করা ছিল। তো উনি তো ওই গান বাজিয়ে চলা শুরু করেছেন। তো উনি যে রাস্তা দিয়ে আসবেন এই রাস্তার বিবরণটা একটু দেওয়ার দরকার। এই রাস্তাটা চলে গেছে নদীর পার ঘেরে, মানে ঘেঁষে আর কি। তো ওই নদীতে এক সাইডে শ্মশান ঘাটও রয়েছে। ওই পথ দিয়ে আরও এগিয়ে গেলে বেশ বড় বড় কয়েকটা বাগান রয়েছে। নাটোরের বিভিন্ন উপজেলাগুলোতে কিন্তু প্রচুর আম বাগান রয়েছে, আম বাগান, লিচু বাগান, এগুলো কিন্তু ওই এলাকায় প্রচুর দেখা যায়, একটু দূর দূরেই এগুলো দেখা যায় আর কি। তো ওই পথে বেশ কয়েকটা আম বাগানের পর রাস্তার পাশে কবরস্থান রয়েছে, তারপর ফাঁকা নিরিবিলি রাস্তা। উনি সিগারেট খাচ্ছিলেন, গানের সাথে সাথে নিজেও তাল মিলাচ্ছিলেন, নিজেও চিৎকার করে গান গাচ্ছিলেন, যাতে ওনার মনের মধ্যে ভয় ডর না আসে। হঠাৎ করে উনি দেখতে পেলেন 7-8টা কুকুর কোত্থেকে যেন চলে এসেছে রাস্তার উপরে। কুকুরগুলো দৌড়াদৌড়ি করছে, তবে কুকুরগুলো দেখতে স্বাভাবিকই ছিল, স্বাভাবিক যে কুকুরগুলো রাস্তাঘাটে দেখা যায় ওরকমই ছিল। এখানে প্যারানরমাল কোনো কিছু ভাবনা করার আসলে সুযোগ নাই। তো উনি দেখলেন যে এই কুকুরগুলো যেভাবে আসলো ওভাবে দৌড়ে কোথায় যেন হারিয়ে গেল, মনে হলো ওই যে শ্মশানের ওই দিকটাতে চলে গেল। এরপরে কেন যেন একটা অজানা ভয় ওনার মনের মধ্যে চেপে বসে, শরীরটা মনে হলো ভারী হয়ে গেল। আর একটা সিগারেট ধরিয়েছেন, ভ্যানের গতিটা আরেকটু বাড়িয়ে দিয়েছেন। তখন মনে হলো শ্মশানের ভেতরে যে গাছগুলো ছিল, ওই নদীর পাড়েই আর কি যে গাছগুলো ছিল, যেটা শ্মশানের মধ্যেই পড়ে যায়, ওই গাছ থেকে অনেকগুলো পাখি একসাথে ডেকে উঠল। এরপর ওই দিক থেকে কাক ডেকে উঠল। এত রাত্রে কিন্তু কাক সচরাচর ডাকে না, তখন ওর মনের মধ্যে খটকা লাগলো। আর এরপরই হঠাৎ করে ভ্যানের সামনে বিশাল আকৃতির দুটো কুকুর চলে আসছে। এদের দেহটা ছিল বিশাল আকৃতির, মানে একটা বড় ষাঁড় গরু যত বড় হয় ওই রকম সাইজের দুটো কুকুর। ভ্যানে কিন্তু আলো জ্বলছিল না। উনি ওই পথটা খুব ভালোভাবেই চেনেন। মোবাইলে ওনার লাইট ছিল, মোবাইলের সামনের দিকে ফ্ল্যাশ লাইটটা থাকে না, ওই বাটন ফোনেরও কিন্তু বেশ কিছু ফিচারগুলোতে এই জিনিসগুলো ছিল আর কি। তো ওনার বাটন ফোনে ওরকম লাইট ছিল, তবে ওই সময় লাইটটা বন্ধ ছিল আর কি। মাঝে মাঝে উনি জ্বালাচ্ছিলেন কোনো সমস্যা হলে আর কি, এমনিতে জ্বালাচ্ছিলেন না। ওই মোবাইলের চার্জ খুব একটা বেশি ছিল না, কারণ রাতেরবেলা হঠাৎ করে ওনার ফোন আসছে, উনি চলে আসেন,
সারা রাত চার্জ দেওয়ার সুযোগ উনি পান নাই, যার কারণে মোবাইলের যে ফ্ল্যাশ লাইটটা এটা উনি দরকার ছাড়া জ্বালাচ্ছিলেন না। তো ওই সময় কিন্তু বন্ধই ছিল ফ্ল্যাশ লাইটটা। হঠাৎ করে কুকুর দুটো যখন সামনে চলে এসেছে, কোনো আলো ওই কুকুরগুলোর চোখের উপর পড়া ছাড়াই ওই কুকুরগুলোর চোখ জল জল করছিল, লাল টকটকে জল জল করছে একদম। আর এরা এসে ভ্যানের সামনে এসে দাঁড়ায়। তবে ভ্যানের গতিরোধ যে করে রেখেছে বিষয়টা এরকম না, সামনে এসে দাঁড়ানোর পর আবার একপাশে সরে যায়। এরপর কি করে, এই কুকুর দুটো একটা ডান পাশে আসে আর একটা বাম পাশে যায়। কিছুক্ষণ এভাবে ভ্যানের সাথে চলে, হালকা দৌড়ায়, আবার যেটা বাম পাশে ছিল সেটা ডান পাশে আসে, আবার যেটা ডান পাশে ছিল সেটা ভ্যানের সামনে দিয়ে ক্রস করে আবার বাম পাশে চলে যায়। এভাবে এরা একে অন্যের অবস্থান পরিবর্তন করে। তখন এই কাজল ভাই চিন্তা করছেন যে আল্লাহ রে, কেন যেন চলে আসলাম, এর থেকে ওই খলিল চাচার কথা শুনলেই ভালো হতো, ওই বাড়িতে না হয় সারা রাত বসে থাকতাম। এর মধ্যে কি হয়, ওই ভ্যানটা মনে হচ্ছে অনেক ভারী হয়ে গেছে, ভ্যান চালানোটাই কষ্ট হয়ে যাচ্ছে। যেমনটা ছিল ওই ফেরাস, মানে যখন ওই খলিল চাচা শ্বশুর বাড়িতে যাবে তখন ভ্যানে অনেকগুলো যাত্রী ছিল, মনে হচ্ছে হঠাৎ করে এই পরিমাণ যাত্রী উঠে বসেছে, ফেরার সময় ভ্যানটা ঠিক আগের মতো প্রথমবারের মতো ভারী হয়ে গেছে। ভ্যানের উপর যে কেউ একজন আছে এটা খুব ভালো করেই এই কাজল ভাই ফিল করছেন। উনি তো জোরে জোরে দোয়া দুরুদ পড়া শুরু করেছেন, এবার গান গাওয়া বাদ দিয়ে। এখন এর মধ্যে উনি দেখেন আর একটা জিনিস, সামনে একটা বাগান, ওই বাগানের ভেতরে মনে হচ্ছে একটা আলো জ্বলছে। এই আলোটা উনি যখনই দেখেছেন দেখার সাথে সাথে উনি বলছেন যে ও ভাই ওখানে কে, ও ভাই এদিকে আসেন, আমার একটু সঙ্গ দেন, আমি মনে হয় একটু বিপদে পড়ছি, ভাই একটু এদিকে আসেন। তখন দূর থেকে আওয়াজ আসে, এ কে রে, ওখানে কে? তখন বলে আমি কাজল। বলে দাঁড়াও আসতেছি, ওইখানেই থাকো। তখন দেখা গেল সাদা ধুতি পরা, সাদা পাঞ্জাবি পরা, লম্বা চুলের একজন মানুষ সে এগিয়ে এসেছে। উচ্চতা স্বাভাবিক মানুষের মতোই, হাতে একটা হারিকেন আর একটা হাতে লাঠি। বলছে যে তুমি কে? তখন বলে যে ভাই আমি কাজল, আমি যে ভ্যান চালাই। তখন কাজল ভাই ওই লোকটাকে জানান যে এরকম দুটো কুকুর সামনে চলে আসছিল, সেগুলো অস্বাভাবিক আকৃতির ছিল। তখন ওই লোকটা বলল যে তোমার জন্য এখন কি করতে পারি বলো। তখন কাজল ভাই বলছে যে আপনি কোথায় যাবেন বলেন, আমি আপনাকে ফ্রিতে আগায় দিয়ে আসি, আপনি আমার একটু সঙ্গ দেন। তখন ওই লোকটা বলতেছে যে আমি তোমার কি সঙ্গ দিব, আমি তো এই বাগান পাহারা দিই, বাগান রেখে কি যাওয়ার সুযোগ আমার আছে? আমি তোমার যতটুকু উপকার করতে পারি, তুমি আসো, বসো এইখানে আমার পাশে বসো, বেশি কিছু খাওয়াইতে পারবো না, একটু পানি খাওয়াইতে পারবো, একটু সময় জিরিয়ে নাও, এরপর চলে যাও, এছাড়া তো আমার আর কোনো কিছু করণীয় নেই। তখন কাজল ভাই সেটাতেই রাজি হলেন, তার সাথে গিয়ে বসলেন বাগানের ভিতরে ভ্যানটা এক সাইডে রেখে। ওই লোকটা বলছে যে এই দুইটা বড়ই অবাধ্য হয়ে গেছে, আমার কথাই শুনতে চায় না, এখন এরা আস্তে আস্তে শক্তিশালী হয়ে উঠছে আর আমার কথা অমান্য করে। তখন এই কাজল ভাই বলছে যে এই দুইটা বলতে কার কথা বলছেন? কই যে তুমি যে দুইটা কুকুর দেখেছো, এরা অতি দুষ্টু হয়ে যাচ্ছে দিনকে দিন, মানুষকে বিরক্ত করা শুরু করছে, আগে এতটা করতো না। তখন এই কাজল ভাই বলছে যে এই দুইটা আপনার পালিত কুকুর? ওই লোক বলতেছে হ্যাঁ। তখন কাজল ভাই বলতেছে যে এত বড় বড় কুকুর আপনি কোত্থেকে পাইলেন? আর এগুলো খাওয়াই খাওয়াই এত বড় করছেন, এগুলোকে আবার ছেড়েও দিয়ে রাখছেন, এরা তো মানুষকে আক্রমণ করবে, মানুষকেই তো খেয়ে ফেলবে। এত বড় আকৃতির কুকুর তো আমি আগে কখনো দেখি নাই, এগুলোকে বেঁধে রাখবেন যেন মানুষের উপর আক্রমণ না করে। তখন ওই লোকটা বলতেছে যে হ্যাঁ তুমি তো ঠিকই বলছো, এগুলোকে আসলে শায়েস্তা করতে হবে, তা না হলে কবে যে আমার উপরই এরা চড়াও হয়ে বসে আমি বুঝতে পারতেছি না। এরপর কাজল ভাই বলেন যে ঠিক আছে আমি তাহলে চলে যাই, অনেকক্ষণ তো হলো। তখন ওই লোকটা বলতেছে যে আরে কোথায় যাবা, থাকো, জিরায় নাও, পরে যাও। তখন কাজল ভাই বলতেছে যে না আমাকে চলে যেতে হবে, অনেক রাত হয়ে গেছে, আমি চলে যাই এখন। তখন কি করে ওই লোকটা খপ করে কাজল ভাইয়ের হাত চেপে ধরে বলে যে আরে ভয় পেলে নাকি, বসো বসো, জিরায় নাও, ভয়ের কিছু নাই। যখনই ওই হাতটা চেপে ধরেছে তখন কাজল ভাই ফিল করেন যে এই লোকের হাতটা অনেক ঠান্ডা, এত ঠান্ডা মানুষের হাত হয় না। আর ওই সময় কিন্তু শীতকাল ছিল না যে অনেক রাত পর্যন্ত সে বাইরে হাঁটাহাঁটি করেছে, শরীর ঠান্ডা হয়ে গেছে, বিষয়টা এরকম না।
তখন কাজল ভাই ওনার হাতটা জোর করে ছুটিয়ে নেন ওই লোকের হাত থেকে। এরপর ভ্যানের দিকে দিয়েছেন দৌড়ে ভ্যানের কাছে গিয়ে ভ্যান চালানো শুরু করেছেন। তখন পেছন থেকে অট্ট হাসি দিয়ে ওই লোকটা বলছে, যে আরে কাজল, এত ভয় পেলে চলবে? রাতের বেলা ভ্যান চালাতে পারবা তুমি? একটু জিরিয়ে যাইতা, ক্ষতি তো করতাম না। তো যাই হোক, উনি তো ভ্যান চালানো শুরু করছেন, মানে কাজল ভাই ভ্যান চালানো শুরু করছেন। কিছুক্ষণ চালানোর পর হঠাৎ করে বড় দুটো কুকুর আবার এই ভ্যানের পাশে চলে এসেছে। চলে আসার পর এবার সামনে এসে গতিরোধ করে দাঁড়িয়েছে। এরপর কাজল ভাই বুঝতে পারছেন ঘটনা কি। ওই কুকুর দুটোকে উদ্দেশ্য করে বলছে যে আমি তো আপনাদের কোনো ক্ষতি করি নাই, কেন আমার পথের সামনে চলে আসছেন? চলে যান আপনারা। এরপর এই কুকুরটা একে অন্যের দিকে তাকালো, এরপর ভ্যানের পেছনে চলে আসলো। পেছনে চলে আসার পর কাজল ভাই কিন্তু আর পেছন দিকে তাকান নাই, উনি ভ্যান চালানো শুরু করেছেন। হঠাৎ করে মনে হলো ভ্যানটা থেমে গেছে, মনে হচ্ছে পেছন থেকে এই ভ্যানকে কেউ টেনে ধরে রেখেছে। উনি কোনোভাবেই প্যাডেল দিয়ে আগাতে পারছেন না। তখন হঠাৎ করে পেছন থেকে গম্ভীর কণ্ঠে, একসাথে দুটো কণ্ঠ যদি চলে, একই কথা বলে, তখন কেমন শোনা যায়, এইভাবে বলে উঠলো যে আমাদের ওস্তাদ তোকে আশ্রয় দিয়েছে, তোর সাথে ভালো ব্যবহার করেছে, তাই তোকে কিছু বললাম না, যা এক্ষুনি বাড়ি যাবি, রাতের বেলা এই রাস্তায় একা একা আর কখনো আসবি না, আমাদেরকেও বিরক্ত করবি না। এইটা যখনই বলেছে, হঠাৎ করে পেছন থেকে প্রচণ্ড জোরে একটা ধাক্কা অনুভব করেন এই কাজল ভাই। মানে ভ্যানের পেছনে ধাক্কা দিয়েছে কেউ সজোরে, এত জোরে ধাক্কা দিয়েছে, কোনো প্যাডেল দেয়া ছাড়াই অল্প সময়ের মধ্যেই উনি ভ্যান নিয়ে বাড়ির কাছাকাছি চলে আসছেন। মানে এত জোরে ভ্যান চলা শুরু করেছে, সেটা ওনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। কিছু সময় খুব জোরে ছিল, তারপর গতি কমা শুরু করেছে। একদম থেমে যেতে যেতে উনি ওনার বাড়ির কাছাকাছি চলে আসছেন। এমনিতে উনি ওনার বাড়ির কাছাকাছি ছিলেন। তো যাই হোক, এই ঘটনার পর কাজল ভাই আবার এলাকার একজন মুরব্বীর সাথে কথা বলেন যে ওনার সাথে এই ঘটনা ঘটেছে। তো সেই মুরব্বী জানান যে বহুদিন আগে ওই বাগানে একজন কবিরাজ থাকতো, বাগানটা পাহারাও দিত। তবে ওই কবিরাজের কিছু পোষা জিন ছিল যারা মানুষের উপকার করত। ওই কবিরাজও কখনো কারো ক্ষতি করেছে এটা শোনা যায় না, ওই জিনগুলো কাউকে ভয় দেখিয়েছে বা ক্ষতি করেছে এরকমটা শোনা যায় না। কোনো একটা অজ্ঞাত কারণে ওই কবিরাজ মারা যায়, আর তার দেহটা ওই বাগানের একটা গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। অনেক মানুষ ওই দিক দিয়ে চলার সময় মাঝে মাঝে সাদা পোশাক পরিহিত একটা লোককে দেখে। ধারণা করা হয় ওই কবিরাজের সেই অনুগত জিনগুলোই এখনো ওখানে আছে, মানুষের খুব একটা ক্ষতি করে না, পারলে উপকার করে। ওরা দেখে যে যেই লোকটা যাচ্ছে এ ভালো মানুষ না খারাপ মানুষ। যদি মনে হয় ভালো মানুষ তাহলে কিছু করে না, আর যদি খারাপ মানুষ মনে করে তাহলে ভয় ভীতি দেখায় মাঝে মাঝে, তবে সেটা মারাত্মক লেভেলের ক্ষতিকর কিছু না। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি সোহানুর রহমান সজীব ভাইকে, দারুণ দুটি ঘটনা আমাদেরকে দেওয়ার জন্য। আশা করছি আপনার কাছ থেকে আরও ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। চলুন প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের 167তম এপিসোড। ভূত এফএম, যেখানে রাতের অন্ধকারে শব্দ জাগে আতঙ্কের, প্রতিটি গল্পে লুকিয়ে থাকে মৃত্যু আর রহস্যের শীতল ছোঁয়া। কান পেতে শুনুন, সাহস থাকলে টিকে থাকুন, কারণ এখানে প্রতিটি শব্দে ভেসে আসে অদৃশ্য আতঙ্ক। তাই যারা নতুন আছেন, ভূত এফএমে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ অন্ধকারের এই ডায়েরি এখন থেকে হবে আপনারও।